হ্যাঁ কাকার আজকে কি খাবার, কি মুরগির মাংস? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। মুরগির মাংস। খাবারের সময় মনে হয় পান নাই না ওই না সময়? খাবার সময় পাইনি কেবল আজ দেখি গাই বিয়েছে ও, গাই নিয়ে বাছুরটা ওদের দুইয়ে চারটে ঘাত ছিল দেখে ঘাত ছিল আসিয়ে খাওয়া। সকাল গড়িয়ে ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 12টা। রোদের দেখা নেই গাইবান্ধার বালাসী ঘাট পাড়ে। ঘাট থেকে একটা নৌকা রিজার্ভ করে রওনা দিলাম অজানা এক চরের উদ্দেশ্যে। গুপ্তমণি, ফুলছড়ি উপজেলার নদীবেষ্টিত এক দ্বীপ জনপদ। শান্ত নদীর বুক চিরে চলতে থাকলো নৌকা। নৌকা যত সামনে এগুচ্ছে পেছনের ফেলে আসা ঘাট ততই হারিয়ে যাচ্ছে কুয়াশার আড়ালে। পাশ দিয়ে যাচ্ছিল আরো একটি খেয়া নৌকা, গন্তব্য দূরের কোনো চর। ভয়ঙ্কর শীতেও থেমে নেই জনজীবন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নদীর ঘাটে। ঘাটে আগে থেকে অপেক্ষমান ঘোড়ার গাড়ি। তোমরা কি এই ঘাটেই ট্রিপ দাও নাকি? শুধু কি যাত্রী নাকি ইয়াসহ? মালামাল না, শুধু যাত্রী। ব্রহ্মপুত্র পাড়ের দুর্গম এক বসতি, আর সেই বসতিতে যাব আমরা এমন গ্রামীণ মেঠো পথ ধরে। দুই পাশে আবাদ হয়েছে ভুট্টার, আর মাঝখানের যে আইল, সেই আইল ধরে আমরা যাচ্ছি সামনের বসতির দিকে। ছবির মতো সুন্দর এক বসতি, কিন্তু একাধারে রয়েছে নানা ধরনের দুর্ভোগ। সেই সৌন্দর্য আর দুর্ভোগের গল্পই শোনাবো আজকের ভিডিওতে। পার হয়ে এলাম ব্রহ্মপুত্র নদ, আর হাঁটছি এখন ব্রহ্মপুত্র পাড়ের এক ফসলি জমির মাঝের আইল দিয়ে। যাব সামনের এক দুর্গম চর, সেখানে গিয়ে আপনাদের দেখাবো এই দ্বীপ জনপদের মানুষের নানা ধরনের সমস্যার গল্প। একই সাথে দেখাবো এই দুর্গম চরের নানা প্রাকৃতিক সৌন্দর্য। ভোর হওয়ার আগেই জেগে ওঠে নদী। নদীর ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে চরের মানুষের। এই নদী তাদের সব, আবার নদী সবচেয়ে বড় ভয়। চর কোনো স্থায়ী জায়গা না। আজ যেখানে ঘর, কাল সেখানে নদী। তবুও এখানে জন্ম নেয় শিশু, বড় হয় স্বপ্ন। নদীর বুকে জন্ম নেওয়া নীরব জনপদ, গুপ্তমণি চর। নেই কোনো কোলাহল। প্রকৃতির হৃদয়ের শব্দ আর কৃষকের ঘামে তৈরি হয় নতুন এক গল্প। চরের সকালটা শুরু হয় গবাদি পশু গোয়াল ঘর থেকে বের করার মাধ্যমে। শেষ বেলায় কাজ করে চলছে কৃষক। মাঠ থেকে কেটে আনা ঘাস দিচ্ছে আউড়িতে। একটু পরেই গরু ফিরবে তার গোয়াল ঘরে। ওই ঢাকার দাও ফাটা হ্যাঁ চাচি কেমন আছেন? গরু কয়টা চাচি? কি মানে সারাদিন কি খেতেই ছিলেন? আমরা কৃষানি চাচির পিছু পিছু তার গোয়াল ঘরে যাব। আমরা দেখব মাঠ থেকে ফেরার পর আসলে গরুগুলো কি করে, বা আসলে কৃষানীরা কি করে। ভালো আছেন হ্যাঁ, কাকা? এটা কোন বেলার খাবার খান? এবার দুপুরকে খাওয়ার বাবা হয়ে গেছিলাম গরু। আমরা যাই এসে বললাম এখন। ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। হ্যাঁ কাকার আজকে কি খাবার, কি মুরগির মাংস? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। মুরগির মাংস। খাবারের সময় মনে হয় পান নাই না ওই না সময়? খাবার সময় পাইনি কেবল আজ দেখি গাই বিয়েছে ও, গাই নিয়ে বাছুরটা ওদের দুইয়ে চারটে ঘাত ছিল দেখে ঘাত ছিল আসিয়ে খাওয়া। আচ্ছা আচ্ছা, মানে গেছিলেন কি মাঠে? মাঠে আমার মাঠ থেকে এসে দেখেন যে গাই বিয়েছে, মানে হ্যাঁ। গরুর বাছুর হয়েছে আর কি। হ্যাঁ, এরপরে আর সময় পান নাই। আর সময় নেই। দেখ আজকে তো খুশির খবর তাইলে। হ্যাঁ, ইনশাআল্লাহ। কৃষক খাওয়ার সময় পায় নাই, দুপুরের খাবার খাচ্ছে বেলা 4টার দিকে। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? গরু কি আপনার এগুলা? কয়টা গরু আছে ভাইয়ের? আছে 8-10টা। আমরা দেখতেছিলাম গরু মাঠ থেকে আসতেছিল, গরুর পিছনে পিছনে আসলাম আর কি। যে দেখি গরু মাঠ থেকে আসার পর আপনারা কি করেন এখন? কি গরুগুলোকে পানি খাওয়াবেন? গরুকে পানি খেলাম, এই যে কল দিলাম। কলে তো খুব সংকট। হ্যাঁ
যার কারণে হালকা একটু পজ দিলাম। আপনাদের এখানে দেখলাম যে আসলে টিউবওয়েলটা খুব কম। আপনারা হ্যাঁ। গরুর পানিগুলা যে নিয়ে আসেন এগুলা কিভাবে? ওগুলো এই টিউবওয়েল থেকেই নিয়ে আসা হয়। এখানে আপনারা কয়টা পরিবার মিলে একটা টিউবওয়েল ব্যবহার করেন? 4টা 5টা 6টা। তার মানে কয়েকজন মিলে একটা জি টিউবওয়েল। আচ্ছা, তাহলে গরু কয়টা আছে আপনার? 8-10টা 8-10টা গরু আছে, সব তো দেশি গরু। সব দেশি গরু। এগুলাকে কি খাওয়ান গরুগুলোকে? এগুলোকে যে ঘাস আর এই যে পল, এগুলাই মানে আপনারা তো আর অতিরিক্ত কোনো খাদ্য বা এগুলো না কিছু না খাওয়ান না না? ওগুলো আমরা খিলাই না। আপনার যে গরু থেকে দুধগুলা হয় এখানে দুধের দাম কেমন? দুধের দাম 70-80 টাকা কেজি। 70-80 টাকা। জি এগুলো তো বিক্রি করতে হয় ওই পারে। ওই পারে। হ্যাঁ, এখন কি আপনি দুধ বিক্রি করতেছেন? আপনার এরকম না দুধ- এখন দুধ দুধের নাই। গরু নাই। এখন বালুময় মাঠ আর তার মাঝে এক একটি বাড়ি, এ যেন কোনো স্বপ্নের রাজ্য, কোনো নিখুঁত শিল্পীর হাতে আঁকা দারুণ চিত্রকল্প। এখানে প্রতিটা মানুষই নির্ভর করে নানা ধরনের কৃষিকাজের উপর। গবাদি পশু আর কৃষিকাজ এই মানুষগুলোর প্রধান জীবিকার উপলক্ষ। ব্রহ্মপুত্র পাড়ের দুর্গম এই চরে আমরা যত ঘুরছি আসলে তত মুগ্ধ হচ্ছি। এটি এমন একটি চর যেখানে প্রায় প্রতিটি বাড়িঘরই সন দ্বারা নির্মিত। এই ধরনের বাড়িঘরগুলো আমাদের দারুণভাবে কাছে টানে। একদম গ্রাম বাংলার অকৃত্রিম যে সৌন্দর্য, সেই সৌন্দর্য চোখের সামনে ধরা দিয়েছে এক নান্দনিক রূপে। এপাশে সুন্দর একটি বাড়ি, তার পাশে ঘোড়ার গাড়ি। এই গাড়িগুলো ধারায় চরের মানুষ এবং মালামাল প্রতিনিয়ত পরিবহন হয়। দেখুন, এমনই একটি বসত বাড়ি যার চারপাশে নেই কোনো বাড়ির অস্তিত্ব। এই বাড়ি থেকে কেউ যদি কোনো বিপদে পড়ে জুড়ে ডেকেও কাউকে পাবে বলে আমার মনে হয় না। এমনই একটি জায়গা, আর চারপাশে যত দূর চোখ যায় ফসলি জমি, আর ফসলি জমিগুলোর পরেই ব্রহ্মপুত্র নদ। সুন্দর এক বসতি, দুর্গম কিন্তু ছবির মতো সুন্দর। বসতিতে প্রবেশ করার সাথে সাথে আমরা লক্ষ্য করলাম আউরি ঘরের নিচে বাঁধা গবাদি পশু। সুন্দর একটি বাড়ি, চারপাশে সবুজের অরণ্য। আমরা প্রবেশ করছি বাড়ির ভেতরে। চাচি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? চোরের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে চোখে পড়ল চোরের কৃষানি শুটকি শুকাচ্ছে তার উঠানে। চাচি, এটা কি পুঁটি না? পুঁটি মাছের শুটকি, আর উপাসে ওটা টাকি মনে হয়। আপনারা কি শুটকি এভাবে নিজেরাই করেন সারা বছর? নিজেদের হাতে তৈরি করা শুটকি তো অনেক মজা। মাছগুলা কি কেনা নাকি মারছেন? মারা না? সুন্দর সিমসাম গুছানো একটি বাড়ি, আর এ পাশেও কিন্তু শুটকি শুকানো হচ্ছে। এই যে এভাবে কাপড় শুকানোর তারে শুটকি শুকাতে দেওয়া। চাচির মুখে আমরা যেটি শুনলাম যে এই পরিবারটি তাদের সারা বছরের যে শুটকি লাগে তাদের রান্না বান্নায়, সেটি আসলে তারা প্রতি বছরই এভাবে নিজেরাই করে। নিজেদের ধরে আনা মাছ নদী থেকে এভাবেই শুটকি হচ্ছে চোরের বাড়িগুলোতে। এপাশে একটি রান্নাঘর, রান্নাঘরের উপরে নানা ধরনের খড়ি রাখা স্তূপ করে, আর এটাই হচ্ছে এই রান্নাঘরে চুলা, মাটির চুলা রান্না। চোরের এই মানুষেরা মাটির চুলার উপর পুরোপুরি নির্ভরশীল। চোরের এই বাড়িটিও তার ব্যতিক্রম নয়। লাকড়ি হিসাবে ব্যবহার হয় এগুলা। এই যে একটা করে বস্তা, বস্তার দাম কেমন? 20 টাকা। 120 না? 20-30 এরকম। এটা কি মানে আপনি নিয়ে যাবেন, পৌঁছায় দিবেন ওই পারে? হ্যাঁ, পৌঁছায় দিলে 120 টাকা প্রতি বস্তা। তো এখান থেকে তো পৌঁছাইতেও আপনার একটা নৌকা ভাড়া আছে, নৌকা ভাড়া নেয়, তারপরে নিজের পরিশ্রম আছে এখানে, আরে গাছ নিয়ে মাথায় করে নিয়ে যাবে। মাথায় করে নিয়ে যান। তো মোটামুটি এটা বিক্রি করে কি পোষায়? পোষায় না, মনে বাদ বসে আছে তো নিয়ে যাই। মানে কিছুটা যদি আসে আর কি। হ্যাঁ, চাচা কেমন আছেন? আল্লাহ ভালো আছে বাবা। চাচা, বেড়াতে আসলাম, হ্যাঁ মেহমান আপনার। চাচার বাড়ি কি এটা? হ্যাঁ। আচ্ছা, চাচার বাড়িটা তুলনামূলকভাবে অনেক উঁচা।
হ্যাঁ নিজে মাটি কাটে উঁচা করছেন এটা না? নিজে মাটি কাটি উঠে করছি। চাচারও কি ওই পারে বাড়ি ঘর আছে? আচ্ছা আচ্ছা, ওইখানেও থাকেন আবার? ওখানে চেয়ারগুলো থাকে আর আমি এটা থাকি। আপনারা কি দুইজন থাকেন? বুড়া বুড়ি এখানে থাকেন? হ্যাঁ তাতে এবার যে জায়গা হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এখানেও ঘর তো তো- চাচা বেশ অনেকটুকু জায়গা। জায়গা ঘর তুলে পুষে পাই না বাবা। আচ্ছা আচ্ছা, ওই পারে বাড়িটা কোথায়? ওই পাহামাথার পশ্চিম পাশে গরু বাছুর কি এই দুইটাই? দুটাই। চরের সুন্দর একটি ছিমছাম বাড়ি। আমরা যে চাচার সাথে কথা বলছিলাম, উনি এবং ওনার সহধর্মিণী দুজনে মিলে এই বাড়িটিতে থাকে। চাচার ছেলে মেয়ে থাকে ওপারের বসত বাড়িতে। চাচার যে ঘরটি সেটি আসলে সন্ধারা নির্মিত। ঘরের এপাশটাতে গবাদি পশু রাখার জায়গা, আর এপাশে হচ্ছে তাদের থাকার জায়গা। ছোট্ট একটা চৌকি পাতা, এখানে দুইজন মানুষ থাকতে পারে এরকম জায়গা। আর পুরো বেড়া থেকে শুরু করে উপরের চাল পুরোটাই হচ্ছে সন্ধারা নির্মিত। এপাশে পাতিলহাড়ি রাখার জন্য একটি চাং, বাঁশ দ্বারা নির্মিত এই চাং। ছোটবেলায় এ ধরনের চাং আমাদের ঘরবাড়িতে ছিল, কিন্তু কালের পরিক্রমায় এখন গ্রাম বাংলা থেকে এই দৃশ্যটি বা এই বস্তুটি উঠে গেছে। তবে চরের এই বাড়িঘরগুলোতে এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছে দারুণভাবে। এই মানুষগুলো এখনও আজ থেকে 30-40 বছর আগের যে হারানো গ্রাম বাংলা সেটিকে দারুণভাবে লালন করে। আমরা বাড়ির এপাশটিতে দেখতে পেলাম একটি পাখা বাতাস করার জন্য। এই চরটিতে আসলে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। গরমকালে একটুখানি বাতাসের জন্য আসলে হাত পাখা দারুণভাবে প্রয়োজন এই মানুষগুলোর। বয়সের ভারে দুর্বল হয়েছে যেখানে শরীর, আল্লাহ কিছু আমার কাজ করার সামর্থ্য নেই বা শক্তিটুকু নেই। নিজের সন্তানেরা পৃথক হয়ে গেছে বিয়ে করে। বৃদ্ধ বাবা মা একা পড়ে আছে এই দুর্গম চরে। আমাদের এই দেশে পরিবারগুলো ছোট হতে হতে আজ এতটাই ছোট হয়ে গেছে যে নিজের বাবা মাও পৃথক হয়ে গেছে তাদের কাছ থেকে। ঘর সংসার করার পরে বাবা মাকে আর আগের মতো পছন্দ হয় না। এভাবেই এই ধরনের মানুষগুলো ধুকে ধুকে চোরের মধ্যে টিকে আছে কোনো রকমে। এদিকে এই যে বৃদ্ধ চাচাটি, এই বৃদ্ধ চাচাটি আসলে এদিকে বয়স হয়ে গেছে, তার সন্তান বিয়ে শাদী করে দূরে চলে গেছে। কাকা, বয়সটা কেমন আপনার আসলে? আমার বয়স 65 বছর। 65 বছর। আগে থেকেই কি কৃষি কাজের সাথেই ছিলেন? আগে থেকে কত কাম করছি, এখন পাই না। এখন পারেন না। ছেলে সন্তান কয়জন? দুইজন। দুইজনই তো আলাদা, হ্যাঁ দুইজন। চোরের মধ্যে টিকে আছেন। আপনাদের তো এখন আসলে ইনকামেরও কোনো না, ইয়া না। নাই বা শরীরও নাই ওইভাবে। ছেলে মেয়েদের সাথে যোগাযোগ হয়? ছেলের সাথে যোগাযোগ হয়। যোগাযোগ হয়। এই ছেলে কি করে আসলে? ছেলে একটা ঘাটত নিবারিগিরি করে, আর একটা ঢাকা দিয়েছে কাম দুইজনে তো মোটামুটি কর্ম করতেছে। করতেছে। আচ্ছা। চাচা, এখানে আসলে কি করতেছিলেন আপনি? আমি ভুট্টাতে সার দিচ্ছি। ভুট্টাতে সার দিচ্ছেন। আমরা যতটুকু শুনলাম ব্রহ্মপুত্র পাড়ের এই অংশটাতে তো প্রচুর ভুট্টা হয়। প্রচুর ভুট্টা হয়। আপনি কি প্রতি বছরই আবাদ করেন? প্রতি বছরই আবাদ করি। আসলে চারপাশেই ব্রহ্মপুত্র, চারপাশে ব্রহ্মপুত্র, মাঝখানে চর। মাঝখানে চর। এখানে আসলে কেমন আছেন আপনারা? আমরা চরের মানুষ বাবারে, আমাদের নাই যোগাযোগ বিচ্ছিন্ন, নাই কোনো সমস্যা, রোগ চিকিৎসা, শিক্ষা, বাসস্থানে কিছুই নেই। মানে ন্যূনতম সুযোগ সুবিধাটাও নাই। তারপরেও আসলে এই যে চোরের লাখ লাখ মানুষ চোরে পড়ে আছে। আচ্ছা, জীবন তো বাঁচাতে হবে, যেটাই করিয়ে হোক। এই যেমন ভুট্টা আমাদের খরচ হয় 20,000 টাকা, বেচা ওঠে 25-26-30,000 টাকা মানে কোনো রকমে একটা টাকা আসে। আসে। ওটা দিয়ে সারা বছর একটা আবাদই কিন্তু আমাদের এই ভুট্টা। একদমই সিমসাম একটি বাড়ি। বাড়িতে ঘোরাফেরা করছে বিভিন্ন ধরনের গৃহপালিত পশু, তার মধ্যে মুরগি অন্যতম। ঘরের সামনেই রয়েছে একটি খুরকি ঘর বা খুপি ঘর, যেটি এখানেই চরের মানুষেরা নিজেদের হাঁস মুরগিকে ধরে রাখে রাতের বেলায়। আর ঘরের চালে ঘোরাফেরা করছে কবুতর। হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল সহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশু লালন পালন করে চরের এই মানুষেরা। গবাদি পশুর উপর নির্ভর করেই গড়ে উঠেছে চরের মানুষের অর্থনীতি। এপাশে আউরি গড়ে বাঁধা গবাদি পশু, সবগুলো গরুই হচ্ছে দেশীয় প্রজাতির। বছরের এই সময়টা আসলে চরের মানুষের নানা ধরনের ব্যস্ততা, বাড়ি ঘরে থাকার আসলে কারোরই জো নেই। এক ছোট ভাই দুপুরের খাবার খাচ্ছে। কেমন আছো ভাই? ভালো আছি। ভালো আছো? নাম কি তোমার? মোহাম্মদ সুমন মিয়া। মোহাম্মদ সুমন মিয়া। সুমন ছোট ভাই
দুপুরের খাবার খাইতেছো? হ্যাঁ। আজকে খাবারে কি আছে? কফি আর মাছ। কফি আর মাছ, মাছ তরকারি কফি দিয়ে। মাছ কি ধরছো না কিনে আনা? না কিনে আনা না? চোরের একটি পরিবারের বসত ঘর। ওপাশে রয়েছে উপরে ফ্যান, এটা তো সোলার দিয়ে চলে নাকি? আর এই পাশটাতে রয়েছে গবাদি পশু রাখার জায়গা। ব্যতিক্রমী কিছু চিত্র, যেমন এই ধরনের ডালাগুলা যেগুলো আসলে এখন খুব একটা দেখা যায় না। আর উপরে মুরগি বসিয়ে দেওয়া একটি ছোট্ট বাঁশের ডালাতে, 2টা মুরগি বসিয়ে দেওয়া বাচ্চা ফোটানোর জন্য। একটু আগে যেটি বলছিলাম, চোরের এই মানুষেরা গবাদি পশুর উপর অনেকাংশে নির্ভরশীল। তাদের প্রয়োজন মেটানোর জন্য, বিশেষ করে মাংসের চাহিদা পূরণের জন্য অনেকাংশেই তারা মুরগির উপর নির্ভরশীল। দেশীয় প্রজাতির মুরগি লালন হয় প্রতিটি বাড়িতেই। এগুলো কি আনলেন কাকা? ঘাস। ঘাস কি কাটতে গেছিলেন? কোথায় থেকে নিয়ে আসলেন? এবার দেখলাম ঘাসের অনেক সংকট, ঘাস পাওয়াই যাইতেছে না এই সময়টাতে না? গরু বাছুর কয়টা? আছে 5-7টা। এগুলো কি এই যে ঘাসই খাওয়ান? না, পড়লো আছে। ঘাস আর খড় না? খের কি নিজের আবাদের নাকি কিনা? কিনাও আছে, আলাদেরও আছে। আবাদেরও আছে। আপনারা তো আর অন্য কোনো খাবার খাওয়ান না? না, অন্য কোন খাওয়া। মানে এই যে ঘাস আর খড় একসাথে মিশাই দিতেছেন না, এরা খাবে। একটা গরু কয়টা আছে? 5-7টা। গৃহস্থ বাড়িতে সন্ধ্যাবেলায় দেওয়া হবে গবাদি পশুকে খাবার। আর খাবারের জন্য চাচা নিয়ে আসছে পানি, আর ভিতরে নানা ধরনের জিনিস মিক্স করেছে। জমি আছে, প্রায় প্রতিদিনই আসেন মনে হয়? প্রতিদিনে আসি, হয়তো দুদিন আমি দেরি করে আসি। কি লাগাইছেন এবার? ভুট্টা। ভুট্টা। এই যে চোরে আসেন ওপার থেকে, এই হাইটে হাইটে যাতায়াত করেন, গেছিলেন কত দূর এখান থেকে? এখান থেকে মনে করো 1 কিলো হবে। পোয়া কিলো, মানে মোটামুটি নামার পরেও তো 20 মিনিট হাঁটতে হয়েছে, তারও বেশি হাঁটানো, তারও বেশি হাঁটতে হয়েছে। মনে করো নামিয়ে খাবার থেকে নামিয়ে মনে করো 1 কিলো বেশি 4 কিলো হাঁটা লাগে। আচ্ছা, চোরে তো আসলে নানা ধরনের সমস্যা। হ্যাঁ 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 এর মধ্যেও হচ্ছে আপনারা যে বসবাস করতেছেন, হ্যাঁ। তাতে আসলে কেমন আছেন সবকিছু মিলায়? এখন বাবারে কি চলার মানুষ এই রকমের মতন নাই, চলা ফিরে দেনি আর উপরে ভালো করে। আসসালামু আলাইকুম কাকা। কাকা কোথা থেকে আসলেন? ওপার থেকে আসলে। ওপার থেকে। এখন যাইতেছেন কোথায়? এই যে জমি আছে এদিকে। জমি দেখতে আসছেন। হ্যাঁ। কি লাগাইছেন এবার? ভুট্টা। ভুট্টা লাগাইছেন। মাঝে মধ্যেই তো আসেন জমি দেখতে। হ্যাঁ, মাঝে মাঝে আসে। কি বর্গা দিছেন না নিজেই না, করছেন? নিজে করছি। নিচে। এখানে আসলে ভুট্টা কেমন হয়? হয়, ভুট্টা তো ভালোই হয়। ভালো হয় না? হ্যাঁ। ভুট্টার পাশাপাশি আর কি ধরনের ফসলটা ভালো হয় এখানে? এখন তো আমি তো জমি বন্ধক থেকে গেছিলাম, এই বছরই করলাম। এই বছর ভুট্টাই করছেন আর কি। হ্যাঁ। আসলে ব্রহ্মপুত্র নদে মাছের কি অবস্থা? মাছ কেমন পাওয়া এখন যায়? মাছ তো নাই। মাছ নেই। আমরা চোরের বাড়ি ঘরগুলাতে ঢুকলাম, তো দেখলাম বেশিরভাগ মানুষ মাছ দিয়ে ভাত খাইতেছে, কিন্তু কেনা মাছ। হ্যাঁ কেনা হ্যাঁ, মাছ, হ্যাঁ, এটা হ্যাঁ। নাই, মানে নদীর মাছ নদীর মানুষ কিন্তু নদীর মাছ খাইতে নাই। পারে নাই, না। নাই, নদীর পারে মাছ না। নাই, এগুলো খায় লাভ নেই। এর কারণ কি কাকা? এই যে কারেন্ট জাল দিয়ে কারণ মাছ জাল, এই যে তারপরে ফিরে যে আছে না, যে একগুলা কি বেড়াইছি না, কারণ দিয়ে শর্ট করি মারে মারে। কারেন্ট শর্ট করে মারে। মানে এলে শ্বাস করে চারটা মাছের বাজে শর্ট করে মাইরে ফেলে পরে ধরে। হ্যাঁ। এতে তো আসলে এই যে পুনা মাছ থেকে শুরু করে সবই, সবই। সব শেষ হয়ে যায়। আরো একগুলো জাল বেড়াচ্ছে, চাপড়া জাল না, ইয়ার পোনাও থাকে না। নদী এলাকার মানুষ কিন্তু নদীর মাছ খেতে পারে না। একে তো নদীর মাছের অনেক দাম, তারপর হচ্ছে এই মাছগুলো আসলে ওইভাবে পাওয়া যায় না আগের মতো। এর কারণ হিসেবে যেটি বলছিল সেটি হলো যে কারেন্ট জালের অতিরিক্ত ব্যবহার। এক সময় কি নদীর মাছ নদীর মাছ বহুত মাছ আসছিল, এক দণ্ড মারলেই মনে কর খাবার হয়ে গেছে। মানে একটা খালই ভরে গেছে হ্যাঁ এক দণ্ড হ্যাঁ মারলে। হ্যাঁ হ্যাঁ। চাচা যেটি বলছিল একদণ্ড মানে একটুখানি হ্যাঁ। সময় মাছ ধরলেই তাতে খালই বা এখন আর জাল পাওয়া যেটি যায় না মাছ বাবা, ধরার নাই পাত্র আর মাছ টাছ সেটি ভরে যাইতো। হ্যাঁ, এখন আর নাই। তখন কি মানুষ মাছ খাইতো না? এত মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মাছ আসলে ঠিক কবে খাইছে বেশ, তোর মাছের স্বাদও লাগছে, এখন আসলে স্বাদ নাই আর আর। স্বাদ নাই বাবা। নদীর মানুষ কিন্তু নদীর মাছ খাইতে না, পারে না। নাই নাই। এর থেকে দুঃখ আর কাকা কি কি থাকতে পারে? আছে? আপনি তো সারাদিন গরুগুলা নিয়ে মাঠে ছিলেন না? দুপুরের খাবার খাইছেন? খাবার খান নাই। খাবার কখন খাবেন? আমার দেরি কি? দেরি হবে আরো। প্রতিদিনই কি দুপুরের খাবার খাইতে দেরি হয়? হ্যাঁ, দেখি দেরি হয়।
আচ্ছা আচ্ছা। 5টার পরে দুপুরে খাবার যদি নিয়ে যান তাহলে খাওয়া যায় না এখানে? নিয়ে যাই না বেশি, গরু কি আপনার নিজের? একটা নিজে, বাকিগুলা কি আর আদি দুইটা করছেন? আদির, আর আমার ভাইয়ের একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে প্রতিদিনই গরু নিয়ে মাঠে যান আবার হ্যাঁ নিয়ে হ্যাঁ, আসেন? মাঠে নিয়ে যাই। এই যে আদিগুলা করেন, আদিগুলা কি লাভ হয়? নাপ তো হবে, ওই যে বাছুরটাই করি না অনেক দিন। আচ্ছা আচ্ছা। এটা পরে ইয়া, ফির ভরবে, তখন ফির ভরে। প্রথমবার কে নেয়? আপনি নেন? হ্যাঁ, আর দ্বিতীয়বার দ্বিতীয়বার ওই মালিকের? হ্যাঁ। হ্যাঁ, গরুওয়ালার আর কি। এরকম কয়টা আছে আপনার আদি আর নিজের মিলায়? দুটা আছে, আদি আর দুই, একটা নিজে আর একটা ভাইয়ের। আমরা যেটি শুনছিলাম আসলে চোরের জীবন। এখানে গরু বাছুর এবং অনেক চোরে আমরা দেখেছি যে হাঁস মুরগি পর্যন্ত আদি হয়। আপনাদের এখানে হয়? হ্যাঁ। অন্যান্য চোরের মতো এই চোরেও আসলে হাঁস মুরগি পর্যন্ত আদি হয়, কারণ চোরের মানুষের সহায় সম্বল কম হওয়ার কারণে অনেকেই নিজে যে গরু বাছুর করবে তার আসলে সামর্থ্যটা হয় না। তার কারণে প্রথম অবস্থায় শুরুতে তারা অনেক গরু বাছুরই আদি নিয়ে লালন পালন করে। এই প্রতিটা মানুষই আসলে কৃষিকাজের পাশাপাশি গবাদি পশুর উপর অনেকাংশে নির্ভরশীল, যার কারণে চোরের প্রায় প্রত্যেকটি বাড়িতে গবাদি পশুর উপস্থিতি লক্ষণীয়। নান্দনিকতায় ভরা এই চোরের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এক পাশে দেখতে পাচ্ছি আউরি ঘর, আর আউরি ঘরের উপরে হচ্ছে লাউয়ের মাচা। গরুগুলোকে ছায়া দেওয়ার উদ্দেশ্যে হোক আর একটু সবজি পাওয়ার উদ্দেশ্যেই হোক, এভাবে বিভিন্ন আউরি ঘরগুলোতে বিভিন্ন ধরনের মাচা লক্ষ্য করা যায়। উপরে আমরা দেখতে পাচ্ছি একটি কবুতরের বাসা। খুবই সুন্দর করে বাসাটি তৈরি করা হয়েছে। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে যিনি তৈরি করেছে তিনি যথেষ্ট রুচিশীল মানুষ, কারণ আমরা কবুতরের বাসা সাধারণত দেখি ঘরের কোণাগুলোতে, কিন্তু এখানে আমরা যেটি দেখলাম রঙিন টিন ধারা সুন্দরভাবে একটি কবুতরের বাসা তৈরি করেছে, যা দূর থেকে দেখতে যতটা সুন্দর এই মানুষটার সৃজনশীলতাও ততটাই সুন্দর। দুর্গম বালুময় পথ পেরিয়ে যাচ্ছি ঘাটের দিকে। এমনই অকৃত্রিম সুন্দর এক চর, যেটি আসলে আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা পুরোটা সময় ছিলাম এই দুর্গম চরে। এখন চর থেকে যাচ্ছি নদীর ঘাটে, ঘাট থেকে ধরবো ওপারের নৌকা। আজ আমরা ছিলাম এই দুর্গম চরে, যেখানে আসলে প্রতিটা মানুষকেই নানা ধরনের প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে হয়।